সত্যি এআইএফএফ এর আর কিছু বলার নেই। হিরো জুনিয়র সাব জুনিয়র লেভেলের খেলা করেছে এপ্রিল মাসে দুপুর 2টো থেকে 3টে। জাদুঘরে করে দেওয়া যায়, এআইএফএফকে জাদুঘরে করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। মানে একটা বাচ্চারা খেলবে, একটা মিনিমাম তাদের সিকিউরিটি তো থাকবে। এইটা কি ভাবনা চিন্তা, এই শিডিউলিং এআইএফএফের চিন্তা ভাবনা করা উচিত। একটা বাচ্চাদের এপ্রিল মাসে দুপুর 2টোর সময় টুর্নামেন্ট, স্কুল বন্ধ থাকে বিভিন্ন জায়গায়। আমি খবরটা শুনে যত না বিস্মিত তার থেকে বেশি দুঃখিত। চলতি সপ্তাহেই কাশ্মীরে উড়ে যাচ্ছে মোহনবাগান একটা প্রদর্শনী ম্যাচ খেলতে, যাকে প্লেয়ারদের একটু তো মানে কি বলবো, একটা খেলার সুযোগ তো পাওয়া গেল। চলো ফিরে আসছি ইন্ট্রোর। যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই যে কোনো কারণেই হোক না কেন, টুর্নামেন্ট না খেলা বা কোনো ম্যাচ না খেলা মানে ইটস আ পেন ফর এনি প্লেয়ার যারাই পারফর্ম করতে চায়। মানে আমি ধরে নেবো যে সেই লেভেলে যারা খেলছে, যারা সর্বোচ্চ লিগে খেলছে বা সর্বোচ্চ লেভেলে খেলছে, তো তারা অবশ্যই পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে। সেই জন্য মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্লেয়াররা সুপার কাপ থেকে বয়কট করার পর কোনো টুর্নামেন্ট যদি না পায়, তো সেই অনুযায়ী তারা কিন্তু একটা মানসিকভাবে ভেঙে পড়ার একটা চান্স আছে। সেই জন্য ইস্ট বেঙ্গলের কোচ চাইছেন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে। আর মোহনবাগান কর্তারা ইতিমধ্যেই কথা বলেছে কোচ খালিদ জামিলের সঙ্গে যে তারা 8 বা 9 তারিখ ওকে তো 8 বা 9 তারিখ তারা কাশ্মীরে একটা প্রদর্শনী ম্যাচ খেলতে যেতে পারে। রিয়েল কাশ্মীর অলরেডি এটিকের কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে, তো রিয়েল কাশ্মীরের সঙ্গে খেলতে যেতে পারে। তবে একটা টেকনিক্যাল প্রবলেম থাকছে, যেহেতু কাশ্মীর জোট থেকে বেরিয়ে গেছে আর সেই মানে লিগ ইউনিয়ন জোট থেকে, তো তাদের সঙ্গেই কি খেলবে মোহনবাগান লাস্ট অবধি কোনো প্রদর্শনী ম্যাচ, নাকি ওইটা একমাত্র মোহনবাগান ধরেই নিয়েছে যে ওটা এআইএফএফ এর চাপেই ওদের খেলতে হয়েছে। যেহেতু বলতে পারি ওরা নার্সারি লেভেলেই আছে, যেহেতু এবার প্রথম বছর তারা এআইএফএফকে ফেস করছে, তো ধরে নিতে পারি যে মানে এআইএফএফকে ফেস করছে মানে সর্বোচ্চ লিগে ফেস করছে, তো ধরে নিতেই পারি যে তারা একটুখানি দমে গেছে এআইএফএফের কাছে। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই, দেখা যাক। যদি খেলে তাহলে বোঝা যাবে মোটামুটি অন্যান্য দাবি দাবাগুলো নিয়ে রিয়েল কাশ্মীর আই লিগ ইউনিয়নের জোটের সঙ্গেই থাকবে। আর আরেকটা যেটা বলছিলাম, একটা ইস্ট বেঙ্গল তো অলরেডি খুঁজছে যে কোনো একটা ছোট প্রদর্শনী টুর্নামেন্ট যদি খেলা যায়, তাহলে প্লেয়ারগুলো অনেক মানসিক এবং শারীরিকভাবে চাঙ্গা থাকে। কারণ ম্যাচ প্র্যাকটিসের থেকে ভালো আর কোনো রকম প্রস্তুতি কিন্তু হতে পারে না, যতই নিজেদের মধ্যে দল করে খেলাক না কেন। আর ওদিকে তো প্রফুল প্যাটেল 12 তারিখ বলেছেন যে সুব্রত দত্তকে চেয়ার করতে, আর নিজে অলরেডি সবাই এতক্ষণে জেনেই গেছে যে প্রফুল প্যাটেল প্রতিনিধিত্ব করবে ফিফার অতগুলো দেশ, প্রায় 70-75টা দেশের কী রুল হবে সেইগুলো এই ফিফা কমিটি ঠিক করে, নির্ধারণ করে। তো সেই কমিটিতে মোটামুটি স্থান পাকা করে নিয়েছে প্রফুল প্যাটেল। জানি না কতটা দক্ষতার সঙ্গে তিনি ব্যাপারটা মানে কাজ চালাতে পারেন। ইন্ডিয়ার ফুটবলের অবস্থাই খুব খারাপ। এই অবস্থায় তিনি ওখানে গিয়ে কি ইন্ডিয়াকে কিছুটা সুবিধা করে দিতে পারবেন? স্পোর্টস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পড়ছেন সুব্রত দত্ত বলেছেন, ইন্ডিয়া যদি সব দিক থেকে যদি সবাই সহযোগিতা করে, সব যদি কম্বিনেশন ঠিক থাকে, তাহলে ইন্ডিয়া 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলবে। তো মোটামুটি ওনারা ধরে নিয়েছেন 2022-তে ওয়ার্ল্ড কাপ খেলবে না, ইন্ডিয়া 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলবে। তো দেখা যাক, 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে কিন্তু ফিফার সমস্ত রুল মেনেই করতে হবে। ফিফা কিন্তু শুধুমাত্র ক্লাবগুলোকে ব্যান করবে না, দেশের ওপরেও নিষেধাজ্ঞা নামতে পারে যদি তাদের ওই প্রমোশন, রেলিগেশন এই সমস্ত রুলগুলো মান্য করা না হয়। FSDL-এর চাপে, রিলায়েন্সের চাপে যদি লাস্ট পর্যন্ত পরের বার ISL হয়, ইন্ডিয়া ফুটবল ধরে নেওয়া যায় 10-15 বছর আরও পেছিয়ে যাবে। মানে এটা মেনে নেওয়া খুবই চাপের ব্যাপার। তো দেখা যাক কী হয়। 12 তারিখের মিটিংটা এআইএফএফের সঙ্গে যে মিটিংটা ভুবনেশ্বরে হবে আই লিগ ইউনিয়নের, সেটা এরকম না হয়ে যায় যে তোমায় শাস্তি দিলাম, তোমায় শাস্তি থেকে মুকুব করে দিলাম, এতেই সন্তুষ্ট থাকো টাইপের যেন না হয়। আর আই লিগ জোটগুলো যেন নিজের দাবি দাওয়া নিয়ে যথেষ্ট শক্ত থাকে, এটাই দেখা যাক। তো 12 তারিখের দিকে মোটামুটি
নজর থাকবে যে রোড ম্যাপটা অত সহজ হবে না, আমি বলছি না রোড ম্যাপটা দেওয়া হয়েছে, সে তো ফিফাও একটা রোড ম্যাপ করে দিয়েছিল, তো সেই রোড ম্যাপটা মেনে চললেই তো হয়, তো তারা তো মানতে চাইছে না। ইনফ্যাক্ট তারা এফএসডিএল এর সঙ্গে এই রুল করে বসে আছে যে আইএসএলই সর্বোচ্চ লিগ হবে, এরকম মোটামুটি মনে হয় কমিট করে বসে আছে। দেখা যাক কোন দিকে যায় ব্যাপারটা, কতদূর কী করে। চার্চিলও সুপার কাপ থেকে বয়কট করার পর এটা কিন্তু মডার্ন ফুটবল হিস্ট্রিতে মোস্ট বয়কটেড টুর্নামেন্ট হিসাবে প্রমাণিত হলো এবারের সুপার কাপ, যেটার কিন্তু গুরুত্ব অপরিসীম বলে আমার মনে হয়। আর সারা পৃথিবীর নজর এড়াবে না যে বয়কটটা কেন হয়েছে, সেই দিকে সেই কারণও তলিয়ে দেখবে সবাই। সুতরাং এটা খুবই তাৎপর্যপূর্ণভাবে, মানে যে কাজটা ওরা করতে গেছিলো যে সবাই বয়কট করলে একটা মোটামুটি প্রচার হবে, তাদের উদ্দেশ্যগুলো অন্তত সারফেসে আসবে, তো সেটাই অনেকটা সফল। কেননা মডার্ন ফুটবল ইতিহাসে মোস্ট বয়কটেড টুর্নামেন্ট হিসাবে সুপার কাপ কিন্তু স্থান করে নিচ্ছে এবং খবরের শিরোনামেও চলে আসবে খুব জলদি। তো এই ব্যাপারটা ভেবে দেখতে হবে, মানে এআইএফএফ কিন্তু চাপে, মানে এফএসডিএল আর আই লিগ ইউনিয়নের চাপে। কি মনে হয় এই ব্যাপারে মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো। কালকে কলকাতা ময়দানে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে। 1 এপ্রিল ওয়ারি ক্লাবের, শতাব্দী প্রাচীন ক্লাব, ক্রিকেট, ফুটবল, অন্যান্য অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত আছে, এখনও বর্তমানে খেলেও চলেছে, তো সেই ক্লাবে আগুন ধরে যায় এবং মানে পুরো ক্লাবটাই ভস্মীভূত হয়ে যায়। যদিও মানে নিজের প্রয়োজনে আমি কয়েকদিন আগে ওই দিক দিয়ে পাস করছিলাম, ওয়ারি ক্লাবের অবস্থাটা এমন কিছু ভালো ছিল না, মানে সব জিনিসপত্র অগোছালো পড়ে আছে, ক্লাবে দেখভাল করার লোক নেই, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, ম্যাক্সিমাম ক্লাবেরই ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াই, ইনফ্যাক্ট ইস্টবেঙ্গল মোহনবাগানেরও, ইস্টবেঙ্গলটা তাও বেটার আমি দেখেছি, মোহনবাগানের কিন্তু অতটা মানে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু যতটা নজর দেওয়া দরকার একটা বড় ক্লাবের ততটা নজর দেওয়া হয় না। তো এটা কিন্তু একটা ওয়ারি ক্লাবের যে অগ্নিকাণ্ডটা ঘটলো সেটা কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে গেল। তো বাকি যে তাঁবুগুলো রয়েছে, সেখানে অনেকগুলো তাঁবু আর আছে ময়দানে, পরপর মানে প্রেসের তাঁবু রয়েছে, বর্মিনের ক্লাব রয়েছে, অনেকগুলো ক্লাব পরপর তাদের টেন্ট রয়েছে এবং সেই টেন্টগুলো সবকটাই কিন্তু প্লাইউড দিয়ে তৈরি, ট্রিপল রয়েছে ওখানে, মানে সবকটা দাহ্য পদার্থ। সুতরাং আমার মনে হচ্ছে সেইগুলো একটু রিভাইভ করার টাইম এসে গেছে, যেহেতু জায়গাটা আর্মির, সুতরাং আর্মির থেকে পারমিশন নিয়ে আমার মনে হয় সেই জায়গাগুলো একটু ঠিক করা উচিত। আর ওয়ারি ক্লাবের ঘটনা তো ভীষণই দুঃখ দিয়েছে বাংলার আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে, এই ঘটনাটা যথেষ্ট দুঃখজনক। এই ঘটনাগুলো থেকে বাকি তাঁবুগুলোর, বাকি ক্লাবগুলোর কিন্তু শিক্ষা নেওয়া উচিত বলে মনে হয়। এই ওয়ারি ক্লাব কিন্তু 1898 সালে প্রতিষ্ঠিত, যথেষ্ট প্রাচীন এবং ঐতিহ্য সম্পন্ন ক্লাব, প্রচুর ভালো ভালো প্লেয়ার দিয়েছে। লিস্ট বলে মানে আমি হয়তো এক্ষুনি বলতে পারবো না, সব লিস্ট আমি পড়ছিলাম, প্রচুর ভালো ভালো প্লেয়ার দিয়েছে বাংলাকে। ওদিকে অর্ধেকের ওপর দল তুলে নেওয়ার পর সুপার কাপ যেভাবে প্রসিড করছে, আপাতত নেক্সট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাইন ভার্সেস ব্যাঙ্গালোর এফসি। এই খেলাটা উপভোগ্য হবে বলে মনে হয় আপাতত। ওদিকে ইন্ডিয়ান সিনিয়র ফুটবল টিমের কোচ নির্বাচনের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই ফলাফল বেরিয়ে যাবে। আলবার্তো রোকা, এরিকসন সবাই দৌড়ে আছেন, অনেকেই দৌড়ে আছেন। দেখা যাক, আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে কে কোচ হচ্ছে, তার ওপর নির্ভর করছে আগামী দিনের ফুটবলের ভবিষ্যৎ, নির্ভর করছে তার ওপর কে কোচ হন। কোচের ফিলোসফি যেরকম হবে, টিম সেই রকম পারফরমেন্স করবে। সেই রকমভাবে ক্লাব স্তর থেকে বা গ্রাসরুট লেভেল থেকে কতটা প্লেয়ার তিনি নেন, তার আইডিওলজি, ফিলোসফি সবই জানা যাবে। এটাই ফুটবলের মোটামুটি খবর আজকে। তো শুধু একটা জিনিসই আমার ভালো লাগছে না, যে এআইএফএফ যে সুপার কাপের রিশিডিউল করলো না বা নিজের কী বলবো জেদটাকে রেখে পরের ম্যাচগুলো শুরু করে দিল। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে মিনার্ভা আর কাশ্মীরের ম্যাচটা যেরকম রিম্যাচ করার পর আর খেলা হয়নি। তো যদি বাই চান্স মিনার্ভা জিততো তাহলে টেবিলের কিছুটা পরিবর্তন হতো, তো তাহলে নিশ্চয়ই সুপার কাপের শিডিউলেরও পরিবর্তন হতো। তো সুপার কাপের শিডিউল বেরিয়ে যাওয়ার পরে তখনই স্পষ্ট হয়ে যায় যে এটা রিম্যাচ আর হবে না। তো এআইএফএফ কীভাবে এই জিনিসগুলো করছে আমি বুঝতে পারছি না। একটা লিগ শেষ হয়, লিগের সব ম্যাচ হয়নি, লিগের ফল ঘোষণা হয়ে গেল, সেই ফল ঘোষণার ভিত্তিতে পরের টুর্নামেন্টও শুরু হয়ে গেল। এএফএফের এইদিকে একটুখানি মন দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয়, যে মোটামুটি
আই লিগের টিমগুলোকেই শুধু বলছি না, আই লিগ আইএসএল সব কটা টিমকে কনফিডেন্সে নিয়ে যদি টুর্নামেন্টগুলো করা যায় তো টুর্নামেন্টগুলো অনেক সাকসেসফুল হয়, ক্লাবেরও উন্নতি হয়, সেই সঙ্গে ভারতীয় ফুটবলেরও উন্নতি হয়। নিশ্চয়ই ভারতীয় ফুটবলের উন্নতিটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এআইএফএফের, কারণ ভারতীয় ফুটবল যদি উন্নতি করে প্লেয়ার কোচ এর সাথে সাথে এআইএফএফকেও লোকে ভালো বলবে, তো সেই কথা ভেবেও তো একটুখানি কাজ করা যায়। যাই হোক, প্রফুল প্যাটেল একটা ভালো পথ দখল করবেন ফিফার। আমি আশা করব এতে ইন্ডিয়ান ফুটবলের কিছুটা উন্নতি উনি করার চেষ্টা করবেন, যেরকম জগমোহন ডালমিয়ার সময় ক্রিকেটে উন্নতি হয়েছিল আইসিসি থাকাকালীন, সেই রকমই আমি আশা করব ফিফা প্যানেলে যদি পান, মোস্ট প্রবাবলি উনি থাকবেন। যদি থাকেন তো ইন্ডিয়াকে একটুখানি মানে অন্তত নিয়ম টিয়ম ব্যাপারগুলো, লাইসেন্সিংয়ের ব্যাপারগুলো যাতে কোনো রকম ফেল না করে সেটা যেন উনি দেখবেন। ওদিকে কেরালা ব্লাস্টার মিনার্ভার বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে রঞ্জিত বাজাজের বিরুদ্ধে। রঞ্জিত বাজাজের একটা কথার এগেনস্টে রঞ্জিত বাজাজ বলেছিল যে ওদের নিজেদের প্লেয়াররা মাইনে পাচ্ছে না 2-3 মাস এরকম বলেছিল, তো তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। তো রঞ্জিত বাজাজের মনে হচ্ছে এরা পুরোটাই একটা সাবোটেজ, আর এফএসডিএলই চক্রান্ত করে তাকে এরা জড়িয়ে ফেলার চেষ্টা করছে। এটা এমন কোনো বড় ইস্যু ছিল না যে মামলা করার মতো, বিশাল অঙ্কের মামলা করেছে। তোমরা টুইট দেখে নিতে পারো রঞ্জিত বাজাজের। কালকে প্রথমে দেখার পর অনেকেই মনে করেছিল এটা এপ্রিল ফুল করছে রঞ্জিত বাজাজ, বাট পরে দেখা যায় যে ঘটনাটা সত্যি। আর now actually Ranjit Bajaj is a very controversial character and he is having a big trouble. চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।